তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি জেড ডাইনাস্টি মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো বা অনেক কিছুই মিস করে ফেলতে পারেন। তো চলুন কথা আর না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি কিছু ভয়ঙ্কর কুংফু মাস্টাররা আকাশে পাখির মতো উড়ে বেড়াচ্ছিল। আসলে তারা তাদের কুংফু স্টাইলের সাহায্যে এই কাজটা করছিল। এখানে আমরা লি নামের একটা ছেলেকে দেখতে পারি, যে কিনা যখনই তার গার্লফ্রেন্ড লিসার কাছে যায় তখন সে তাকে হাঁক করে খুবই সুন্দর করে ওড়া শুরু করে। তবে আসলে এই সমস্ত ব্যাপারগুলো ছিল তার স্বপ্নের মধ্যে। খুব শীঘ্রই তার স্বপ্নটা ভেঙে যায়। আমরা জানতে পারি যে সে হচ্ছে খুবই দুর্বল একটা পার্সন। আসলে সে নিজেকে একজন কুংফু মাস্টার হিসেবে শুধু ইমাজিনই করতে পারত, কারণ তার যে পুরো কমিউনিটি আছে সেখানে সবচেয়ে দুর্বল ব্যক্তি হচ্ছে সে। তবে তখনই হঠাৎ করে তার মনে পড়ে যায় যে তার পুরো কমিউনিটির খাবারের সময় হয়ে গেছে, আর এই পুরো খাবার দাবার তার নিজেকেই রেডি করতে হবে। এই জন্য সে গিয়ে খাবার দাবার রেডি করা শুরু করে। আসলে কিং কুংফু নামের একটা ভয়ঙ্কর স্কুল ছিল, যেখানে বড় বড় কুংফু মাস্টারদেরকে তৈরি করা হতো। এই স্কুল তাকে অ্যাডমিশন দিয়েছিল আজ থেকে 10 বছর আগে। সে অনেক ট্রাই করেছিল নিজেকে একজন কুংফু মাস্টার হিসেবে রেডি করতে, কিন্তু অনেক চেষ্টার পরেও সে কোনোভাবেই কিছু করতে পারেনি। মানে সে কুংফুর কও শিখতে পারেনি। তবে মাস্টাররা নোটিস করে সে কুংফুতে ভালো না হলেও সে রান্না বান্নাতে ছিল ওস্তাদ, আর এই জন্য মাস্টাররা তাকে খাবার দাবার বানানোর কাজেই লাগিয়ে দেয়। আর এখানে আমরা দেখতে পারি লি রান্নাবান্না শেষ করে সমস্ত কিছু রেডি করে প্লেটে করে নিয়ে চলে আসে তাদের সামনে। আর যখনই সে সবাইকে ডাক দেয় তখন তারা সবাই লাফাতে লাফাতে চলে আসে। আসলে এখানে তারা সবাই খাবারগুলোকে আকাশে উড়িয়ে উড়িয়ে খাওয়ানোর ট্রাই করছিল। আর এখানে তারা সবাই কত বেশি পাওয়ারফুল সেটা আমরা শুধুমাত্র একটা ব্যাপার দিয়ে অনুমান করতে পারি। সেটা হচ্ছে এখানে একটা ছেলে খাবারগুলোকে হাওয়ার মধ্যেই স্টপ করে দেয়। তবে এর একটু পরে যখন মাস্টার ওয়াইফ সুরু চলে আসে তখন সে এসে তাদের সবাইকে পেটানো শুরু করে আর সবাইকে মাটিতে এসে ফেলে দেয়। তবে একটু পরে যখন আমার মাস্টার চলে আসে তখন তারা সবাই ডিসিপ্লিনে চলে আসে আর খাবার দাবার খাওয়ার জন্য রেডি হয়ে যায়। এখন তাদেরকে এখানে শুধুমাত্র ভাতই খেতে হয়, কারণ যেই খাবার দাবারগুলো লি রান্না করে এনেছিল সেগুলো সব তারা মাটিতে ফেলে দিয়েছে। এখন খাবার দাবার যখন মাস্টার খাচ্ছিল তখন মাঝখানেই সে তাকে জিজ্ঞেস করে যে খাবার দাবার তো তুমি ভালোই বানিয়েছো, তবে তোমার ট্রেনিংয়ের কি অবস্থা? তখন লি একটু কাঁপতে কাঁপতে বলে যে হ্যাঁ, আমি প্রথম লেভেলটা ক্রস করতেই যাচ্ছি। আর এইটা শোনার পরে তার যে পার্টনাররা ছিল তারা সবাই তার প্রশংসা করা শুরু করে। তারা বলে বাহ, তুই তো অনেক দূর এগিয়ে গেছিস। তবে আমরা দেখতে পারি মাস্টার কোনোভাবেই তার কথা বিশ্বাস করতে চায় না। এই জন্য সে তাকে সামনে এনে তার শক্তির মাধ্যমে তার পাওয়ারটাকে টেস্ট করার সিদ্ধান্ত নেয়। আর যখন সে তার পাওয়ারের মাধ্যমে তার পাওয়ারটা চেক করার ট্রাই করছিল তখন একটু পরেই লিয়ের অবস্থা খারাপ হয়ে যায়। সে আস্তে আস্তে করে মাটির দিকে পড়ে যাচ্ছিল। আর যখন পেছন থেকে মাস্টারের মেয়ে লিসা এই ব্যাপারটা দেখতে পারে তখন সে তার কোমরে হাত দিয়ে তার নিজের পাওয়ারটা তার মধ্যে ট্রান্সফার করা শুরু করে, যাতে করে এই লেভেলটাকে কোনো রকমের লি ক্রস করে ফেলতে পারে। তবে মাস্টার যখন তার শক্তির আরও বেশি প্রয়োগ করা শুরু করে তখন এক এক করে সমস্ত টিম মেম্বাররা ঠিক এমন করেই লিকে সাপোর্ট দেওয়া শুরু করে। তবে একটা পর্যায়ে মাস্টার এই ব্যাপারটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে বাইরে থেকে কোনো শক্তি তাকে সাপোর্ট দিচ্ছে। এই জন্য সে তার সমস্ত শক্তি দিয়ে এখানে সমস্ত প্লেয়ারদেরকে উড়িয়ে মাটিতে নিয়ে ফেলে। আর এরপরে মাস্টার তাদের সবার সামনে অ্যানাউন্স করে বলে দেয় যে লি প্রথম লেভেলটাও কমপ্লিট করার যোগ্য না, সে প্রথম লেভেলে ফেল করেছে। তো এরপর আমরা দেখতে পারি লিসা লুকিয়ে লুকিয়ে লিকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে তাকে লেভেলটা ক্রস করার জন্য সমস্ত রকমের প্র্যাকটিস করানো শুরু করে। আসলে এই স্কুলের একটা নিয়ম ছিল, তারা চাইলেও দ্বিতীয় কোনো মাস্টারের কাছ থেকে শিখতে পারবে না। যদি তারা এমনটা করার সময় ধরা পড়ে তাহলে হয়তো তাদেরকে স্কুল থেকে বের করে দেওয়া হবে, নয়তো একটা দেয়ালের দিকে তাকিয়ে 10 বছর মেডিটেশন করার শাস্তি দেওয়া হবে। এই জন্য লিসা লুকিয়ে লুকিয়ে এই কাজটা করার সিদ্ধান্ত নেয়। আর এখানে যখন লি প্র্যাকটিস করছিল তখন একটা সময় আমরা দেখতে পারি সেই লেভেলটা ক্রস করার যোগ্যতা অর্জনই করে ফেলছিল। তবে তখনই তার গলায় যেই লকেটটা ঝুলছিল সেটা থেকে একটা আলো বের হওয়া শুরু হয়ে যায়। এই জন্য সে সোজা উপর থেকে নিচে পড়ে যায়। আর যখন লিসা তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন লিতাকে বলে যে আমি এমন একটা কিছু ফিল করতে পারলাম যেন আমার শরীরের মধ্যে 2টা পাওয়ার আছে, আর এই 2টা পাওয়ারই একে অন্যের সাথে ফাইট করছিল। তবে এগুলোতে লিসা একেবারেই কেয়ার করে না। সে তাকে আবারও প্র্যাকটিসে মনোযোগী হওয়ার কথা বলে। এখানে লি লিসাকে বলে যে 10 বছর আগে ডেমন কিং আমার বাবা মাকে মেরে ফেলেছিল, আর তারা আমার পুরো গ্রামটাকেও নষ্ট করে দিয়েছিল। আর তখন থেকে আমি এতিম অবস্থায় এই স্কুলেই পড়ে আসি। তবে তখন লিসার মনে হয় যে যদি তাকে সেই জায়গাটাতে নিয়ে যাওয়া যায় তাহলে হয়তোবা তার মনটা একটু হালকা হলেও হতে পারে। তবে আসল ব্যাপার ছিল এই স্কুল থেকে পারমিশন না নিয়ে তারা কোনোভাবেই স্কুলের এরিয়ার বাইরে যেতে পারতো না। কিন্তু লিসা আর লি এই ব্যাপারটা নিয়ে একটু চিন্তা করে। এরপরে তারা লুকিয়ে সেখান থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর তারা চলে আসে সেই জায়গায়, মানে তার গ্রামের জায়গাটায়। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই লিয়ের মনে পড়ে যায় 10 বছর আগের সেই সিনটা, যখন ডেমন কিং আক্রমণ করে তার ফ্যামিলিকে তো মেরেই ফেলেছিল, বরং গ্রামের সবাইকে শেষ করে দিয়েছিল।
আসলে 10 বছর আগে যখন লি আর তার বন্ধু তাদের গ্রামে ব্যাক করছিল তখন দূর থেকেই তারা দেখতে পারে গ্রামের উপরে আক্রমণ করা হয়েছে আর বিজলির মাধ্যমে পুরো গ্রামটাকে কাভার করে ফেলা হয়েছে, এখানে সবাইকে মেরে ফেলা হয়েছে। তবে তখনই তাদের নজর পড়ে একটা মুখোশ পরা লোকের উপরে, যে কিনা এই গ্রামের সবচেয়ে ভয়ঙ্কর কুংফু মাস্টারের সাথে ফাইট করছিল। আর এই মারামারির মধ্যে পড়ে তারা দুজনেই সেখানে বেহুশ হয়ে যায়। তবে যখন রাতের বেলায় লি জ্ঞান ফিরে পায় তখন সে দেখতে পারে এই মারামারিটা এখনও চলছিল। তবে যেই ভয়ঙ্কর কুংফু মাস্টার আছে তার সাথে কোনোভাবেই মুখোশ পরা লোকটা পেরে উঠছিল না। এই জন্য মুখোশ পরা লোকটা একটা চালাকি করার সিদ্ধান্ত নেয়। সে যখনই লিকে দেখতে পারে তখন সে লিকে ধরে দূরে ছুঁড়ে মারে আর একটা কালো পোকা সে লিয়ের ড্রেসের মধ্যে দিয়ে দেয়। আর যখন সেই মাস্টার এই ব্যাপারটা দেখতে পারে তখন সে লিকে বাঁচানোর জন্য দৌড়ে লিয়ের কাছে আসার সিদ্ধান্ত নেয়। তবে যখনই সে লিকে টাচ করে তখন সেই কালো পোকাটা এসে এই মাস্টারকেই কামড় দিয়ে দেয়। তবে এই পোকার বিষটাও মাস্টারকে মারতে পারে না, বরং সেই কুংফু মাস্টার সেই মুখোশ পরা লোকটাকে আচ্ছা রকম ধোলাই করে তাকে এখান থেকে ভাগিয়ে দেয়। তবে তখন এখানে বিশাল বড় একটা ব্লাস্ট হয়ে যায়, যেই ব্লাস্টে তারা আবারও বেহুশ হয়ে যায়। আর যখন পরদিন সকালবেলা জ্ঞান ফিরে পেয়ে তারা তাদের গ্রামে আসে তখন তারা দেখতে পারে গ্রামের সবাইকে মেরে ফেলা হয়েছে। এই জন্য সে আর তার বন্ধু প্রচণ্ড রকম করে কান্নাকাটি করছিল, কারণ এখন আর তাদের করার মতো কিছুই ছিল না। আর তখনই এখানে তার মাস্টার তার মেয়ে লিসাকে নিয়ে চলে আসে আর ফাইনালি এখান থেকে তাকে অ্যাডপ্ট করে তাকে সেই স্কুলে ভর্তি করার সিদ্ধান্ত নেয়। আর তখন এদিকে আমরা দেখতে পারি এই স্কুলে 7টা মাস্টার একসাথে হয়ে একটা মিটিং করছিল। আসলে তারা সবাই মিলে একটা প্রিপারেশন নিচ্ছিল টুর্নামেন্ট করার, মানে প্রত্যেক 7 বছর পর পর এখানে সমস্ত মাস্টারদের স্টুডেন্টদের মধ্যে একটা ফাইট দেওয়া হয়, যেখানে তারা এই ব্যাপারটা দেখার ট্রাই করে যে কোন মাস্টারের স্টুডেন্টরা ভালো ফাইটার হয়েছে, মানে কোন মাস্টার কাদেরকে ভালো ট্রেনিং করাতে পেরেছে। আর যে ভালো ট্রেনিং করাতে পারে তাকে এই মাস্টারদের সভাপতি বানিয়ে দেওয়া হয়। আর তাছাড়া তাদের স্কুলের নিচে একটা ভয়ঙ্কর শত্রু লুকিয়েছিল আর এখানের মাস্টারদের মনে হচ্ছিল যে ডিমন হয়তোবা আস্তে আস্তে করে তার চালাচামুন্ড বাড়াচ্ছে। এই জন্য যদি তারা এই প্রতিযোগিতা করে তাহলে এইটা একটা প্র্যাকটিসের মতো হয়ে যাবে, কারণ এতে করে স্টুডেন্টরা বুঝতে পারবে যে ডিমনদের সাথে কী করে ফেস করতে হয়। আর এই জন্য ফাইনালি তারা সিদ্ধান্ত নেয় তারা এই টুর্নামেন্টটা করবে। তো এরপর রাতের বেলা আমরা দেখতে পারি লিয়ের গ্রুপের সমস্ত স্টুডেন্টরা মিলে লুকিয়ে লুকিয়ে চলে আসে অন্য একটা গ্রুপের ফাইটিং দেখার জন্য। আসলে এই গ্রুপটা বানানো হয়েছিল মেয়েদেরকে নিয়ে, এই জন্য তারা মেয়েদের ফাইটিং দেখার জন্য এখানে চলে আসে। এখানে আসলে খুবই সুন্দর সুন্দর মেয়েরা ছিল, এই জন্য ছেলেরা পাগলের মতো তাদের দিকে তাকিয়েছিল। তাছাড়া এখানে সবার নজর ছিল এখানে সবচেয়ে সুন্দর মেয়ে জুকির উপরে, যে কিনা সবচেয়ে ভালো ফাইটারও ছিল। আর যখন সে সবার সামনে চলে আসে তখন ছেলেরা একজনের মাথার উপরে একজন উঠে তাকে দেখার ট্রাই করে। তবে এই হট্টগোল করার ফাঁকে লিয়ের উপর একটু বেশি প্রেশার পড়ে যায়, যেই জন্য লি লুকানোর জায়গা থেকে বাইরে চলে আসে। আর এটা দেখার পরে সমস্ত মেয়েরা এসে তাকে বন্দি করে ফেলে আর সমস্ত ছেলেরা সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আর যেহেতু বেচারা লি ধরা পড়ে গেছে এই জন্য জুকি তাকে পাহাড়ের সঙ্গে উল্টো করে ঝুলিয়ে দেয়। সে তার পায়ের রশি বেঁধে তাকে পাহাড় থেকে কয়েক ফিট নিচে ফেলে দেয়, আবারও জোর করে তাকে টেনে তুলে। আর এরপরে শাস্তি হিসেবে সে তার গায়ের মধ্যে কিছু পোকা দিয়ে দেয়, যেই পোকাগুলো গায়ের মধ্যে গেলে চুলকানো শুরু করে। আর এই পোকাগুলো ছিল অনেক ছোট ছোট, এই জন্য এগুলোকে বের করাও অনেকটা মুশকিল ছিল। আর যখন লি তার গ্রুপের কাছে চলে আসে তখন গ্রুপের ছেলেরা অনেক চেষ্টা করে পোকাগুলোকে বের করার জন্য, তবে কোনোভাবেই তারা বের করতে পারছিল না। আর এই পোকাগুলো অনেক বেশি যন্ত্রণাও দিচ্ছিল, এই জন্য তারা ফাইনালি সিদ্ধান্ত নেয় লিকে গরম পানির পাতিলের মধ্যে তারা বসিয়ে দিবে, যাতে করে পোকাগুলো এমনি এমনি বের হয়ে যায়। তবে একেবারে শেষ মুহূর্তে লিসা এসে কোনো রকমে তাকে সেখান থেকে বের করে আর তার জীবনটা শেষ মুহূর্তে সেভ করে। এরপরে লিসা নিজেই তার চিকিৎসা করার সিদ্ধান্ত নেয়, সে খুবই যত্ন করে এক এক করে পোকা বের করা শুরু করে। যদিও লি আগে থেকেই লিসাকে পছন্দ করত, তবে তার এই বিহেভিয়ার দেখার পরে তার ভালোবাসা আরও বেড়ে যায়। আর এই জন্য ফাইনালি সে সিদ্ধান্ত নিয়ে ফেলে সে যেই কোনো মূল্যে নিজেকে একজন ওয়ারিয়র বানাবে আর এরপর সে তাকে গিয়ে প্রপোজ করবে। আর পরদিন সকালবেলায় সে চলে আসে একটা ঝিলের পাড়ে একটা ড্রাগনের সঙ্গে কথাবার্তা বলার জন্য। সে ড্রাগনকে কিছু খাবার দাবারও দেয় আর সে তার কাছে জিজ্ঞেস করে যে সে লিসার সঙ্গে কি করে কথাবার্তা বলতে পারে, মানে সে কি করে তাকে পটাতে পারে। এখন যেহেতু টুর্নামেন্টের কয়েকটা দিনই বাকি আছে এই জন্য লিসা তার বাবার কিছু অস্ত্র চুরি করে এনে লিকে দিয়ে দেয়, যাতে করে লি সময়ের আগেই নিজেকে প্রিপেয়ার করে ফেলতে পারে। আর যখন সেগুলোর মাধ্যমে লি নিজেকে প্রিপেয়ার করার ট্রাই করে তখন সে লেভেল 1 আবারও ক্রস করতে যাচ্ছিলই, তখনই তার ব্রেইনের মধ্যে আলাদা আলাদা 2টা মাস্টারের কথাবার্তা চলতে থাকে। আর এই কথাগুলো বারবার করে তাকে ডিস্ট্র্যাক্ট করে দেওয়ার ট্রাই করছিল। আর তার গলায় যেই লকেটটা ছিল সেটা আস্তে আস্তে করে গরম হয়ে তাকে যন্ত্রণা দেওয়ার ট্রাই করছিল। আসলে এই লকেটটা সে আজ থেকে 10 বছর আগে পেয়েছিল, যখন সেই মাস্টারকে সেই বিষাক্ত পোকাটা কামড় দিয়েছিল। তখন মৃত্যুর আগে সেই মাস্টার তার সমস্ত জ্ঞান এই লকেটের মধ্যে ভরে লিখে দিয়ে দিয়েছিল। আর সে তাকে বলে দিয়েছিল যে এই পরাজয় থেকে যত দ্রুত সম্ভব নিজেকে মুক্ত করো। তবে লি এখন পর্যন্ত নিজেকে মুক্ত করতে পারেনি।
আর এই জন্য সে দৌড়ে চলে আসে একটা পাহাড়ের চূড়ায়। আর সে ফাইনালি সিদ্ধান্ত নেয় লকেটটাকে ছুঁড়ে ফেলে দেবে, কারণ তার সন্দেহ হচ্ছিল যে হয়তোবা এই লকেটটাই তাকে এই লেভেলগুলো ক্রস করতে দিচ্ছে না, মানে ওয়ারিয়র হওয়ার মাঝখানের বাধাটাই হচ্ছে গিয়ে এই লকেটটা। এখন যখনই সে লকেটটাকে পাহাড়ের উপর থেকে নিচের দিকে ছুঁড়ে মারতে যাচ্ছিল, তখন এটা নেয়ার জন্য একটা বানর চলে আসে। আর এই বানরটাকে দেখার পরে সে দৌড়ে পালিয়ে যাওয়ার ট্রাই করে, তবে বানরটা বারবার করে তার উপরে পাথর মারা শুরু করে। আর এই পাথরের জন্য একটা সময় সে গিয়ে একটা কূপের মধ্যে পড়ে যায়। সে যতই ট্রাই করছিল উপরের দিকে যাওয়ার, কিন্তু এই লকেটটা তাকে টেনে নিচের দিকেই নিয়ে যাচ্ছিল। আর নিচের দিকে আমরা একটা গর্তের মতো দেখতে পারি, যেখান থেকে আলো বেরোচ্ছিল। যখন সে গর্তের একেবারে কাছে চলে আসে, তখন লকেটটা আবার নিজের ডিরেকশন চেঞ্জ করে ফেলে, আর সে তাকে নিয়ে সোজা উপরে চলে আসে। আর যখন উপর থেকে সে পালিয়ে যাওয়ার ট্রাই করছিল, তখন এই বানরটা তার লকেটটা নেয়ার জন্য তার হাতের মধ্যে কামড়ি দিয়ে দেয়। আর এই জন্য লি বানরটাকে ধরে ছুঁড়ে ফেলে দেয়। আর যখনই এই লকেটে তার রক্ত লেগে যায়, তখনই আমরা দেখতে পারি সেই পুকুরের নিচের আলোর জায়গাটা থেকে একটা লাঠি বেরিয়ে আসে। আকাশের মধ্যে অন্ধকার হয়ে যায়, আর একটা ঘূর্ণিঝড়ের মতো ব্যাপার হয়ে যায়। আর এই লাঠিটার মধ্যেও আগুনের মতো কিছু একটা ঝকঝক করে। আর লিয়ের হাতে থাকা লকেটটাও আস্তে আস্তে করে অনেকটাই গরম হয়ে যায়। আর এটা বিশাল বড় একটা ব্লাস্ট করে গিয়ে সেই লাঠিটার সাথে লেগে যায়। আসলে এই দুইটা এমন করে জোড়া লাগে, দেখে মনে হচ্ছিল যে এই দুইটা হয়তোবা একটা সময় একটাই পার্ট ছিল। আর যখন সমস্ত মাস্টাররা আকাশের এই অবস্থা দেখতে পারে, তখন তারা এটা ক্লিয়ারলি বুঝতে পারে যে ব্লাড সাকিং পাল নামের যেই অস্ত্রটা ছিল, সেইটা হয়তোবা আবারও জেগে উঠেছে। আসলে ব্লাড সাকিং পাল ছিল ডিমন কিংয়ের একটা অস্ত্র, যেটাকে কিনা তার থেকে কেড়ে নিয়ে কোনো একটা জায়গায় লুকিয়ে দেওয়া হয়েছিল। তবে এখন যেহেতু আবারও এই অস্ত্রটা জেগে উঠেছে, তার মানে হয়তোবা মাটির নিচে থেকে ডেমন কিং আবারও উপরে এসে তার এই অস্ত্রটা আবারও নেয়ার ট্রাই করবে। এরপরে হঠাৎই সেই লাঠিটা লিয়ের কাছে চলে আসে। লি একটু বেশিই ভয় পেয়ে যায়, তবে সে সেই লাঠিটা দিয়ে বানরকে চোরাবালির মধ্যে থেকে সেভ করে। আর এরপর যখনই সে চলে যাওয়ার ট্রাই করছিল, তখনই মুখোশ পরা একটা মেয়ে এসে লাঠিটা নিয়ে যাওয়ার ট্রাই করছিল। যদিও লি তাকে বারবার করে আটকানোর ট্রাই করে, তবে সে কোনোভাবে কিছু করতে পারছিল না, কারণ সে তেমন কোনো ফাইটও জানতো না। কিন্তু সে কোনোরকম মেয়েটাকে হ্যান্ডেল করার ট্রাই করছিল। আর তখনই তাকে সেভ করার জন্য ইউকি আর লিসা চলে আসে। আর তারা দুজন মিলে সেই মেয়েটার উপরে বারবার করে আক্রমণ করে তাকে সেখান থেকে ভাগিয়ে দেয়। আর যখনই এরপরে লি গিয়ে লিসাকে সমস্ত ব্যাপারটা এক্সপ্লেন করে বলার ট্রাই করছিল, তখনই সে দেখতে পারে তার হাতের যেই কাটা চিহ্নটা ছিল সেটা কোথায় যেন গায়েব হয়ে গেছে। এরপরে রাতের বেলায় এই মেয়েটা আবারও লিয়ের কাছে চলে আসে লাঠিটা চুরি করার জন্য। তবে সমস্যাটা হয়ে যায় তখন যখন সে লাঠিটা নিয়ে চলে যাওয়ার ট্রাই করে, কারণ এই লাঠিটা কোনোভাবেই যেতে চাইছিল না। সে জোর করে তার নতুন মালিকের কাছে বারবার ব্যাক করছিল। আর এই মেয়েটা যতবারই ট্রাই করে ততবারই এমনটাই রেজাল্ট হচ্ছিল। এই জন্য মেয়েটা চিন্তা করে কেননা তাকে মেরেই লাঠিটা নিয়ে চলে যায়। কিন্তু ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যখন সে তাকে মারতে যায়, তখন এই লাঠিটা তার মালিকের প্রোটেকশন দেওয়ার সিদ্ধান্ত নেয়। সে এই মেয়েটার উপরে বারবার করে আক্রমণ করে, আর একটা সময় তো সে তাকে বেহুশি করে দেয়। আর যখন পরদিন সকালবেলা লি ঘুম থেকে উঠে দেখতে পারে তার বিছানাতে একটা মেয়ে শুয়ে আছে, তখন সে একটু বেশি ঘাবড়ে যায়। আর মেয়েটাও ঘুম থেকে উঠে তাকে বলে যে কালকে রাতে তুমি আমার সাথে সব কিছু করেছো, সো প্লিজ এখন উপহার হিসেবে আমাকে এই লাঠিটা তো দিয়ে দাও। আর আমরা দেখতে পারি লিও তার কথা ইমপ্রেস হয়ে যায়, এই জন্য সে তাকে লাঠিটা দিয়েও দেয়। তবে যখনই মেয়েটা আবারও নিয়ে যাওয়ার ট্রাই করে, তখন এই লাঠিটা আবারও লিয়ের কাছে ব্যাক করে। এই জন্য মেয়েটা বুঝতেই পারছিল না যে এখন কিভাবে সে এই লাঠিটা নিবে। আর অনেকক্ষণ ধরে ট্রাই করেও যেহেতু সে ফেল করেছে, এই জন্য মাথা গরম করে সে লিকে কিছু না বলেই সেখান থেকে বেরিয়ে চলে যায়। আর খুব শীঘ্রই আমরা এই ব্যাপারটাও জানতে পারি যে এই লাঠিটা আসলে লিয়ের সঙ্গে কথাবার্তাও বলতে পারে। তো এখন যেহেতু টুর্নামেন্টের আর কয়েকদিনই বাকি ছিল, এই জন্য বাকি মাস্টারদের চালারাও এখানে চলে এসেছিল। আর এখানে লিয়ের পুরনো সেই বন্ধুটাও ছিল, যে কিনা অন্য একটা মাস্টারের কাছে গিয়ে ট্রেনিং করে এখন একজন ভয়ঙ্কর ফাইটার হয়ে গেছে। তবে এখানে যখন সে জানতে পারে যে 10টা বছর পার হয়ে যাওয়ার পরেও এখন পর্যন্ত লি প্রথম রাউন্ডেই কমপ্লিট করতে পারেনি, তখন সে বলে যে তোর মাস্টারই হচ্ছে গিয়ে বেকুব, সে তোকে ঠিকমতো শেখায়নি। আর নয়তো বা 10 বছরেও কেউ প্রথম রাউন্ড কমপ্লিট করতে পারে না, এমনটা তো বিশ্বাসযোগ্য না। এরপরে যখন লি কিছু একটা করার জন্য মাঠে যায়, তখন সে দেখতে পারে ক্ষেত থেকে ইয়াও নামের সেই মেয়েটা ফুল চুরি করছিল। এই জন্য সে গিয়ে তাকে রাগারাগি করা শুরু করে। সে বলে যে ফুল একেবারেই ছেড়বে না, কারণ এগুলো অনেক কষ্ট করে বানানো হয়েছে। আর যখনই ইয়াও তার দিকে তাকায়, তখন সে দেখতে পারে পেছন দিয়ে কিছু স্বর্ণ ঘোড়া নিয়ে আসছে। এই জন্য সে লিকে ক্ষেতের মধ্যে শুয়ে দেয় আর তাকে চুপ থাকার জন্য বলে। আর যখন লি চুপ হচ্ছিল না, তখন সে তাকে কিসই করে ফেলে। আর যখন সেই সৈনিকগুলো ঘোড়া নিয়ে সেখান থেকে চলে যায়, তখন ইয়াও তার শরীরের মধ্যে সেই লাঠিটাকে খোঁজার ট্রাই করে। তবে লি তাকে বলে তুমি যেটা খুঁজছো সেটা আমি ঘরে রেখে এসেছি। আর এই জন্য সে তাকে একটা চড় মেরে সেখান থেকে চলে যায়। তবে আমরা দেখতে পারি সেই লাঠিটা তার মালিককে সেভ করার জন্য অলরেডি তার কাছেই চলে এসেছিল।
আর এরপরে যখন কাজ শেষ করে লি তার বাসার দিকে ব্যাক করছিল তখন সে দেখতে পারে লিসা অন্য একটা স্টুডেন্টের সাথে গোলুমোলো করছে। আসলে লিসা যেহেতু জানতো না লি তাকে ভালোবাসে, এই জন্য সে অন্য একজনের প্রেমে পড়ে গেছে। আর তাছাড়া সে এসে বারবার করে লিয়ের সামনে তার বয়ফ্রেন্ডের প্রশংসা করা শুরু করেছিল। সে বারবার করে বলতো যে আমার বয়ফ্রেন্ড এমন তেমন, এই করে সেই করে। যদিও এগুলো শোনার পরে লি মুখে মুখে হাসতো, তবে মনে মনে তার প্রচণ্ড যন্ত্রণা হতো। আর এই জন্য নিজের রাগগুলোকে বের করার জন্য সে চলে আসে একটা পাহাড়ের চূড়ায় আর চিৎকার করে করে তার রাগগুলোকে ঝাড়া শুরু করে। তবে তার বন্ধুরা দূর থেকে তাকে শুনে ফেলে, এই জন্য প্রচণ্ড লজ্জা পেয়ে সে সেখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে পালানোর সময় সে দেখতে পারে কিছু লোক তাকে ফলো করছিল। তবে তখনই তাকে সেভ করতে ইয়াও নামে সেই মেয়েটা চলে আসে আর সে তাকে নিয়ে একটা গুহার মধ্যে চলে আসে। আর এখানে ফাইনালি লি তাকে জিজ্ঞেস করে তার আসল কাহিনীটা কি। আসলে ইয়াও তার মাস্টারের থেকে বারবার করে লুকাচ্ছিল। এই জন্য ইয়াও বলে যে আমি এই জন্য লুকাচ্ছি কারণ আমি একটা নিয়ম ব্রেক করেছিলাম। আর এরপর তারা দুজন এখানে কথাবার্তা বলে। আর এই কথাবার্তার মাঝখানে ইয়াও বারবার করে লাঠিটাকে চুরি করে নিয়ে যাওয়ার ট্রাই করে। তবে যতবারই সে ট্রাই করে ততবারই লাঠিটা আবারও ব্যাক করে। আর এই জন্য ফাইনালি প্রচণ্ড রাগ হয়ে সে একটা চাকুর মাধ্যমে লিকে মেরে ফেলারই ট্রাই করে। তবে যখনই সে আক্রমণ করতে যেত তার আগে লাঠিটা বুঝতে পারে কি হতে যাচ্ছে, এই জন্য সে গিয়ে ইয়াওয়ের উপরে আক্রমণ করে তাকে মেরে সেখানে বেহুশি করে ফেলে। যদিও লি আগামাথা কিছুই বুঝতে পারছিল না, তবে সে গিয়ে ইয়াওয়ের সাথে ভালো করেই কথাবার্তা বলার ট্রাই করে। এর একটু পরে যখন খাবার আনার জন্য লি বাইরে যায় তখন খাবার নিয়ে ব্যাক করে সে দেখতে পারে মেয়েটা কিছু একটা জাল দিচ্ছে। আর এটা দেখার পরে সে একটু বেশি ভয় পেয়ে যায়। সে ভয় পেয়েছিল সেই বানরটাকে না আবার সে জাল দিয়ে দিয়েছে, তবে আসলে এটা একটা খরগোশ ছিল। আর এরপরে লি আরও একটা খরগোশকে এখানে পুড়িয়ে তাকে খাওয়ায়। আর খাওয়ার সঙ্গে সঙ্গেই মেয়েটা বলে যে এইটা খেয়ে আমার মায়ের কথা মনে পড়ে গেল। আর যেহেতু লিয়ের মনের মধ্যেও কোনো প্যাচগোছ ছিল না, এই জন্য সে তাকে সরল মনে তার মায়ের মৃত্যু আর সে এমন একটা ইচ্ছার কথা জানায় যেটা আজ পর্যন্ত সে কাউকে বলেনি। সে বলে যে আমার এমন একটা জায়গায় গিয়ে থাকতে ইচ্ছা করে যেখানে আমাকে কেউ চিনতে পারবে না। তো এরপরে ফাইনালি টুর্নামেন্টের দিন চলে আসে আর আমরা দেখতে পারি প্রত্যেকটা মাস্টারের প্লেয়াররা এখানে চলে আসে। প্রত্যেকটা মাস্টারের থেকে 7 জন করে প্লেয়ার নেওয়া হয়। আর এখানে টোটাল 49 জন স্টুডেন্ট ছিল। সবাই মিলে যখন রেডি হয়ে যায় তখন এখানে কিছু বল নিয়ে আসা হয়। বলগুলোকে উপরে ছুঁড়ে মারা হবে আর যার কাছে 1 নম্বর বলটা আসবে সে এখান থেকে ফাইট না করেই সোজা দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যাবে। আর যখনই বলগুলোকে মারা হয় তখন আমরা দেখতে পারি সমস্ত স্টুডেন্টরা লাফ দিয়ে হাওয়ায় উড়ে উড়ে বলগুলোকে ধরা শুরু করে। তবে একটা মাস্টার দেখতে পারে যে আসলে লি হচ্ছে একমাত্র কেউ যে কিনা উঠতে পারেনি, এই জন্য সবাই তাকে নিয়ে হাসাহাসি করা শুরু করে, কারণ লি এখনও কুংফুর সেই পর্যায়ে যেতেই পারেনি যে সে আকাশে উঠতে পারবে। তবে যখন লি তার ভাগের বলটা মাটি থেকে কুড়িয়ে নেয়ার জন্য যায় তখনই ইয়োকি তার বলটাকে নিজের বলের সঙ্গে বদলে দেয়। আর যখন লি সেই বলটাকে নেয় তখন সে দেখতে পারে এটা হচ্ছে গিয়ে 1 নম্বর বল। সে বুঝতেই পারছিল না আসলে হচ্ছেটা কি। সে দ্বিতীয় রাউন্ডে কোনো ফাইট না করেই চলে গেল। আর এই জন্য যখনই সে গিয়ে ইয়োকিকে থ্যাংক ইউ বলার ট্রাই করে তখন ইয়োকি বলে যে এটা আমি তোমার জন্য করিনি, আসলে আমি এখানে ফাইট করতে এসেছি। সো ফাইট না করে আমি দ্বিতীয় রাউন্ডে চলে যাব এটা আমি কোনোভাবেই চাই না, এটা আমি আমার নিজের জন্য করেছি। এরপরে যখনই দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যায় তখন আমরা দেখতে পারি এই রাউন্ডের শুরুতেই 31 জন স্টুডেন্ট বাইরে চলে যায়। আর এরপরে রাতের বেলা আমরা দেখতে পারি জুকি এখন পর্যন্ত প্র্যাকটিস করছিল। সে এখন অনেকটাই দুর্বল হয়ে গিয়েছিল আর তাকে দেখে অসুস্থ মনে হচ্ছিল। যদিও তার মাস্টার তাকে বিশ্রাম নেওয়ার জন্য বলে, তবে জুকি বলে যে না, আমি কোনোভাবেই বিশ্রাম নিতে চাই না, কারণ এই টুর্নামেন্টটা আমাকে উইন করতেই হবে। আসলে তার মাস্টারও দিন দিন দুর্বল হয়ে যাচ্ছিল, এই জন্য সে চাইছিল না যে তাকে এই অবস্থায় কেউ দেখতে পাক। এরপরে যখন ফাইটে ইয়োকির পালা আসে তখন আমরা দেখতে পারি ইয়োকি তলোয়ারের ইউজ না করেই তার অপোনেন্টকে হারিয়ে দেয়। আর এতে করে সবাই খুবই হ্যাপি হয়ে যায়। সবাই এই ফাইটটা দেখার জন্য পাগলের মতো হয়েছিল। আর এরপরে যখন লিয়ের পালা চলে আসে তখন এখানে শুধুমাত্র তার বন্ধুরাই তাকে দেখার জন্য এসেছিল। আর এখানে লিও খুবই সহজেই তার অপোনেন্টকে হারিয়ে দেয়। আসলে যখন ফাইট হচ্ছিল তখন বাতাসে কিছু ধুলা উড়ে গিয়েছিল, যেই জন্য কেউই কিছু দেখতে পাচ্ছিল না। আর তখন এই সুযোগটা নিয়ে লাঠিটা গিয়ে সেই অপোনেন্টকে মেরে হারিয়ে দেয়। এরপরে যখনই সে সবার সঙ্গে খাবার খাওয়ার জন্য আসে তখন সবাই খুবই আপসেট হয়েছিল, কারণ তারা মনে করেছিল লি হয়তোবা পারেনি। তবে লি বলে যে আমি তো কোয়ালিফাই করে ফেলেছি। আর এইটা শোনার পরে সবাই পুরোপুরি শকড হয়ে যায়, কারণ তারা বুঝতেই পারছিল না কিভাবে। তো এরপরে যখন পরের রাউন্ডের খেলা চলে আসে তখন আমরা দেখতে পারি লিয়ের অপোনেন্ট ছিল তার ছোটবেলার সেই বন্ধু। আসলে তার এই বন্ধুর মনে হচ্ছিল লি হয়তোবা তার চেয়ে একটু বেশি দুর্বল, এই জন্য সে লিকে প্রথমে আক্রমণ করার সুযোগ দেয়। তবে যখন সে সেই লাঠিটা দিয়ে তার উপরে আক্রমণ করে তখন লাঠি নিজে থেকেই অনেক জোরে জোরে তার উপরে আক্রমণ করে তাকে গেমের মধ্যে হারিয়ে দেয়। আর এই জন্য তার বন্ধু তার উপরে এত বেশি রাগ করে যে সে তাকে বলা শুরু করে তুই তোর পাওয়ার লাঠির মধ্যে লুকিয়ে আমাকে তুই ধোঁকা দিয়েছিস। এর জন্য সে প্রচণ্ড রাগ করে তার সাথে বন্ধুত্বই বাতিল করে তাকে বকাঝকা করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। এরপর রাতের বেলায় লিয়ের বানরটা লিকে নিয়ে আসে সেই মহিলাদের ক্যাম্পের কাছে। এখানে এসে সে দেখতে পারে জুকি বেহুশ অবস্থায় পড়ে আছে। আর যখন সে জুকিকে উপরে তোলে
তখন সে দেখতে পারে তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে আছে। এই জন্য লি তাকে টুর্নামেন্ট ছেড়ে দেওয়ার পরামর্শ দেয়। তবে জুকি বলে যে না, আমি যেই কোনো ওয়েতে টুর্নামেন্টটা উইন করতে চাই। তো এরপরে পরদিন সকালবেলার ফাইট দেখার জন্য এখানে সমস্ত স্টুডেন্টরা এবং সমস্ত মাস্টাররা চলে আসে, কারণ এই ফাইটটা ছিল জুকি আর লি এর মধ্যে। তবে আমরা দেখতে পারি আজকে লি এর কাছে তার সেই লাঠিটা ছিল না, কারণ যখন কালকে তার বন্ধু তার সঙ্গে বন্ধুত্ব ভেঙে দিয়ে চলে গিয়েছিল তখন সে প্রচণ্ড রাগ করে লাঠিটা পাহাড় থেকে নিচেই ফেলে দিয়েছিল। আর এই জন্য যখনই মারামারি শুরু হয়ে যায় তখন লাঠি না থাকার জন্য প্রথমেই লিকে অনেক বেশি আহত হয়ে যেতে হয়। সে প্রচণ্ড রকম মার খায়, আর এতে করে তার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যে তার চেহারা দেখে চেনাই যাচ্ছিল না এটা আসলে কি। এই জন্য জুকি তাকে পরামর্শ দেয় স্যারেন্ডার করার জন্য, তবে সে কোনোভাবেই স্যারেন্ডার করতে চায় না। সে এই গেমটা শেষ করার জন্য মরতে পর্যন্ত রেডি আছে, কারণ সবাই সবসময় তাকে বলদ ভেবে এসেছে। সে কোনোদিনও বলদ হয়ে থাকতে চায়নি। সে যে একজন বীর যোদ্ধা সেইটার প্রমাণ দেওয়ার সময় আজকে চলে এসেছে। এই জন্য গেমটাকে শেষ করার জন্য যখনই জুকি তার তলোয়ারটা বের করে আর তার উপরে আক্রমণ করতে যায় তখনই তার লাঠিটা শেষ মুহূর্তে এসে তাকে সেভ করে, কারণ এই লাঠিটা তার মালিককে কোনোভাবেই মরতে দেখতে চায় না। এই জন্য আবারও তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হয়ে যায়। আর এইবার লাঠিটা তার নিজের পাওয়ারের ইউজ করে জুকির উপরে বারবার করে আক্রমণ করে আর তাকেও একটু আহত করে দেয়। তবে যখন লি দেখতে পারে জুকির নাক দিয়ে রক্ত বেরোচ্ছে তখন সে আবার লাঠিটা ইউজ না করার সিদ্ধান্ত নেয়। তবে তাদের ফাইটের মধ্যেই এখানে ডেমন ফাইটাররা চলে আসে। এখানে যখন একটা স্টুডেন্টের চিৎকার শুনে কিছু স্টুডেন্ট চেক করতে যায় তখন তারা দেখতে পারে এইটা আসলে সেই ডেমনদের ফাতা একটা চাল ছিল। আর এখানে একটা পাপেট মাস্টার তাদের সবার ব্রেন কন্ট্রোল করে তাদের একজনকে দিয়েই আরেকজনকে মেরে ফেলে। আর তখন মাটির নিচ থেকে আরও কিছু ডেমন বাইরে বেরিয়ে চলে আসে আর সমস্ত স্টুডেন্টদেরকে এক এক করে মারা শুরু করে, যাতে করে ডেমন কিংয়ের সেই স্কুলে যাওয়ার রাস্তাটা পুরোপুরি ক্লিয়ার হয়ে যায়। আর তখন এদিকে আমরা দেখতে পারি সমস্ত মাস্টাররা লিয়ের সেই লাঠিটাকে চিনে ফেলে। তারা বুঝতে পারে এইটাই হচ্ছে গিয়ে সেই ব্লাড সাকিং পাল। এই জন্য তার থেকে লাঠিটা নিয়ে তাকে সেখানে বন্দি করে ফেলা হয়। আর সমস্ত মাস্টাররা মনে করছিল হয়তোবা লি কোনো ব্ল্যাক ম্যাজিকের ট্রেনিং নিয়েছে। তবে লিয়ের মাস্টার বলে যে 10 বছর হয়ে গেল সেই স্কুল থেকে বাইরেই বেরোয়নি, সে কিভাবে ট্রেনিং নিবে আমি বুঝতেই পারছি না। তবে আসলে কোনো মাস্টারই তার কথায় বিশ্বাস করছিল না। আর তখন এখানে একটা স্টুডেন্ট এসে জঙ্গলের মধ্যে আক্রমণ হওয়ার খবরটা দেয়। আর এতে করে তারা সবাইটা ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে লিকে এখানে বন্দি করে রাখা সত্ত্বেও এই সমস্ত কাজগুলো হয়ে গেছে। সো তার মানে এখানে লিয়ের কোনো দোষ ছিল না। তবে তবুও তারা লি আর সেই লাঠিটাকে বন্দি অবস্থায় রাখার সিদ্ধান্ত নেয়। এরপরে যখন সমস্ত মাস্টাররা ব্যাপারটাকে চেক করার জন্য যায় তখন আমরা দেখতে পারি ইয়াও এই সুযোগটা পেয়ে লিকে সেভ করার জন্য চলে আসে। তবে লি কোনোভাবে এখান থেকে যেতেই চাইছিল না, কারণ তার মনে হচ্ছিল যে যদি সে চলে যায় তাহলে সমস্ত দোষটা তার উপরে চলে আসবে। আর এই জন্য ইয়াও তাকে বেহুশ করে তাকে কোলে করে নিয়ে যাওয়া শুরু করে। তবে যখন লাঠিটাই ব্যাপারটা বুঝতে পারে তখন সে তাকে সেভ করার জন্য সামনে চলে আসে। তবে তখন ইয়াও তাকে বুঝিয়ে বলার ট্রাই করে যে আমি তোর মাস্টারকে মারতে আসিনি, আমি তাকে সেভ করার জন্য এসেছি। আর এই জন্য পরবর্তীতে লাঠিটাও ইয়াওকে সাহায্য করা শুরু করে। তবে আসলে ইয়াও বলছিল মিথ্যা কথা। সে তাকে নিয়ে সোজা তার বাবার কাছে চলে আসে, যে কিনা একজন ডেমন ফাইটার ছিল। এখানে যখনই তার বাবা লিকে দেখতে পারে তখনই সে লের উপরে আক্রমণ করে দেয়। তবে ইয়াও কোনোভাবে তাকে প্রোটেকশন দেওয়ার ট্রাই করে। আসলে ইয়াও চাচ্ছিল যাতে করে তার বাবা তাকে ফাইটিং শেখায়, তাকে মারার জন্য সে এখানে নিয়ে আসেনি। কিন্তু তার বাবা তার কোনো কথাই শোনে না, সে উল্টা তার মেয়ের উপরেই আক্রমণ করে তাকে বেহুশ করে ফেলে। আর এখন যেহেতু লি বুঝতে পারে তাকে বাঁচানোর মতো আর এখানে কেউ নেই, তখন সে তার লাঠির উপরেই ভরসা করার সিদ্ধান্ত নেয়। আর লাঠির মাধ্যমে সে এখানে তাকে ফেস করা শুরু করে। তার 7টা মাস্টার এখানে পৌঁছানোর আগ পর্যন্ত সে তাকে এখানে যেই কোনো ওয়েতে আটকে রাখার সিদ্ধান্ত নেয়। আর যখনই 7টা মাস্টার চলে আসে তখন তারা দেখতে পারে এই ডেমন মাস্টার আসলে অনেক বেশি পাওয়ারফুল। এই জন্য তার উপরে আক্রমণ করার জন্য 7টা মাস্টার তাদের সমস্ত পাওয়ার এক জায়গায় করে তার উপরে আক্রমণ করে। আর এই মাস্টারদের পাওয়ার দেখার পরে লি পুরোপুরি শক্ট হয়ে যায়, কারণ সে দেখতে পারে মাস্টাররা সেই রকম বিজলি দিয়েই তার উপরে আক্রমণ করছে যেই বিজলি 10 বছর আগে তার গ্রামটাকে ধ্বংস করে দিয়েছিল, তার বাবা মাকে শেষ করে দিয়েছিল। আর এই জন্য সে বুঝতে পারে যে এই মাস্টারদের মধ্যেই একটা মাস্টার এমন আছে যে কিনা তার গ্রামটাকে ধ্বংস করেছিল। তবে এখন পার্টি বদল করার সময় ছিল না। আর মাস্টারদেরকে এরকম বিপদে দেখতে পেরে সে গিয়ে তাদেরকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। সে সেই ডেমনের সাথে ফাইট করা শুরু করে। তবে তখনই তার শরীর অটোমেটিকলি সমস্ত পাওয়ারগুলো তার নিজের মধ্যে নেওয়া শুরু করে, ভালো পাওয়ারগুলো, খারাপ পাওয়ারগুলো। আর একটা সময় সে খুবই ভয়ঙ্কর একটা এন্টিটি হয়ে যায়। কখন সে নিউবি থেকে এত পাওয়ারফুল একজন সোলজার হয়ে যায় সেটা সে নিজেও বুঝতে পারে না। আর তখন মাস্টারদের সামনে এসে সে এটা ক্লিয়ার করে যে লি আসলে কোনো নর্মাল কেউ না। লিয়ের মধ্যে 3টা এন্টিটি বাস করে আর 3 ধরনের কুংফু তার মধ্যে আছে। আর এই জন্য সে ওয়ার্নিং দিয়েও তাদেরকে বলে যায় যে লিয়ের মধ্যে এই পাওয়ারটাই এই স্কুলের ধ্বংসের কারণ হবে। এখন সমস্ত মাস্টাররা প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই জন্য তাদের মনে হয় যে লিকে মেরে ফেলাটাই শ্রেয় হবে। আর যখনই সবাই মিলে তার উপরে আক্রমণ করতে যায় তখন লি প্রচণ্ড বেশি রাগ হয়ে যায়, কারণ সে দেখতে পারে তার মাস্টাররাই তার উপরে আক্রমণ করছে।
এই জন্য সে প্রচণ্ড ফায়ার হয়ে তাদের সবার উপরে আক্রমণ করে দেয় আর তাদের সবাইকেই প্রচণ্ড আহত করে দেয়। সে তার মাস্টারকে মারার জন্য তার উপরে গিয়ে আক্রমণ করে, কিন্তু একেবারে শেষ মুহূর্তে লিসা মাঝখানে চলে আসে আর সে তার বাবাকে কোনো রকমে সেভ করতে চায়, কিন্তু এই জন্য সে নিজে অনেকটা বেশি আহত হয়ে যায়। যদিও এখন সে অনেক বেশি আহত ছিল, তবে তবুও সে গিয়ে লিকে বোঝানো শুরু করে যাতে করে লি আবারও তার আসল রূপে ব্যাক করে। আর একটা সময় লি তার আসল রূপে ব্যাক করে তো ফেলে, তবে এতক্ষণে লিসার মৃত্যু হয়ে গেছে। আর তখন এদিকে আমরা দেখতে পারি জুকির মাস্টার জুকিকে ওয়ার্ডার দেয় যাতে করে সে গিয়ে লিকে মেরে ফেলে। যদিও জুকি একটু বেশি ভয়ের মধ্যে ছিল, তবে তবুও সে তার মাস্টারের ওয়ার্ডার পালন করার সিদ্ধান্ত নেয়। যখনই ইউকি তার উপরে প্রথম আক্রমণ করে তখন তার একটা পার্টনার নিজের জীবন দিয়ে তাকে সেভ করে, আর যখন দ্বিতীয়বার তার উপরে সে আক্রমণ করে তখন তার মাস্টারই এটাকে আটকে দেয়। আর এরপর সে লিকে বলে দ্রুত এখান থেকে পালিয়ে যাওয়ার জন্য আর কখনোই এখানে ব্যাক না করার জন্য। আর যখন তৃতীয় নম্বর আক্রমণটা সে তার উপরে করতে যায় তখনই ইউকির মনে পড়ে যায় লি একটা সময় তার জীবনও সেভ করেছিল, এই জন্য সে সেই কৃতজ্ঞতা স্বরূপ তাকে যাওয়ার একটা সুযোগ করে দেয়। আর লিও ইয়াওকে নিয়ে এখান থেকে উড়ে চলে যায় আর তার কাছে সে প্রমিস করে সে তাকে নিয়ে এমন একটা জায়গায় চলে যাবে যেখানে কেউ তাদেরকে আর খুঁজে পাবে না। আর এত বড় একটা রহস্য নিয়ে এত সুন্দর একটা পয়েন্টে এই পুরো মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ করে ফেলুন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।